মানুষ হয়েছে ভাষার গুণে। মানুষের সমস্ত কাজের মধ্যে অন্য প্রাণীর থেকে মানুষের আলাদা হওয়ার প্রধান প্রমাণ হচ্ছে ভাষা। অন্যান্য প্রমাণ আছে। ভাষা ছাড়া চিন্তা হয় না। অনেকে মনে করে কি চিন্তাকে প্রকাশ করার জন্য ভাষা। কিন্তু আমি যতটুকু বুঝতে পারি, আমি মনে করি ভাষাকে ধারণ করবার জন্য চিন্তা হয়। মানে মেঘ থেকে যেমন বৃষ্টি হয়, বৃষ্টি হওয়ার জন্য মেঘ হয় না। মেঘ থেকে বৃষ্টি হয়। মেঘ হচ্ছে ধরেন ভাষা। তো লোক বলছে মেঘ তো আকাশে উড়ে, অনেকগুলো মেঘে মেঘ অনেক বেলা হয়ে গেল। মেঘের কাজ কি? সূর্যকে ঢেকে রাখা। কিন্তু মেঘ ছাড়া বৃষ্টি হবে না পৃথিবীতে। সেই জন্য আমি মেঘকে প্রাধান্য দিয়ে বলবো ভাষা ছাড়া সমাজ হয় না। আমরা যে সমাজ বন্ধনে আবদ্ধ হয়েছি এটা ভাষার কারণে। ভাষা কি? ভাষা হচ্ছে ইংরেজিতে এটাকে বলে কাঠামো, স্ট্রাকচার। সেই জন্য আমি ভাষা থেকে শুরু করেছি, তার মানে এটা ভাষাতে সীমিত নয়। এই যে নজরুল ইসলামকে সমালোচনা করলেন বেনামিতে হলেও, রবীন্দ্রনাথ বললেন যে আপনি কথায় কথায় খুন শব্দ প্রয়োগ করছেন, এটা খুব অন্যায়। তখন দেশে কিন্তু খুনোখুনি শুরু হয়ে গেছে। খুন মানে হত্যা, রবীন্দ্রনাথ বারবার বলছেন। এইখানে রবীন্দ্রনাথ তার যে ঠাকুরত্ব মানে প্রভুত্ব সেটা প্রয়োগ করে বলছেন আমি এই খুন শব্দটার অর্থ বেঁধে দিতে চাই। কিন্তু এর মধ্যে একটা সাম্প্রদায়িকতা আছে। তাতে হচ্ছে মুসলমানরা খুন কথাটা ব্যবহার করে রক্তার্থেও। রবীন্দ্রনাথ বলেন এটা বাংলায় চলবে না। এই যে বাংলায় মুসলমানরা সংখ্যায় তখনকার নিখিল বাংলায় ৫৫ জন, তাহলে তাদের ঘরে নিত্য ব্যবহার্য শব্দ, এটা শুধু ধর্মীয় শব্দ নয়, এটা নিত্য ব্যবহার্য শব্দ। বাংলায় যদি বলা হয় যে আইন করে যাবে না, তখন বাংলা ভাষাটাই সংকুচিত হবে এবং বাংলা ভাষাটা পঙ্গু হবে। এবং বাংলা ভাষা পঙ্গু হলে যা হয় সেটা হচ্ছে বাংলা ভাষাভাষীরা দুভাগে বিভক্ত হয়ে যেতে পারে। আমরা এখনো গৌরব করে বলি ১৯৪৭ সনে বঙ্গদেশ বিভক্ত হয়েছে, ১৯০৫ সনে একবার বিভক্ত হয়েছিল। সেই বিভক্তির বিরুদ্ধে যারা আন্দোলন করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর তাদের একজন। কিন্তু এখন আমরা গৌরব করে বলি বাংলাদেশ বিভক্ত হয়েছিল কিন্তু বাংলা ভাষা বিভক্ত হয়নি। কিন্তু রবীন্দ্রনাথ যে পথ দেখাচ্ছিলেন জেনে শুনে বা না জেনে, আমি ভাবতে পছন্দ করি এটা না জেনেই তিনি করেছিলেন। এটা হচ্ছে ভাষাকে বিভক্ত করার উদ্যোগ। যেমন যে বিভক্তি আমাদের পাশের দেশে হিন্দুস্তানে উর্দু এবং হিন্দির মধ্যে হয়েছে, আমরা এখনো নিজেদের ধন্যবাদ দিই, মোবারকবাদ জানাই যে বাংলা ভাষাটা বিভক্ত হয়ে হিন্দি উর্দুর মতো দুটো হয়নি। ধরুন বাংলাকে যদি কেউ আরবি হরফে লিখতো, যে দাবি তুলেছিল, বা রোমান হরফে লিখতো, এখন যেমন আমরা হর হামেশা খুদে বার্তা পাঠাবার জন্য রোমান লিখছি, এটা বাংলা ভাষাটা বিভক্ত হয়ে যেত। এটা রোমান হরফে লেখা বাংলা আর একটা বাংলা হরফে লেখা বাংলা। যেমন হিন্দি হয়েছিল, আগে সব হিন্দি লেখা হতো ফার্সি হরফে, যেটাকে নাস্তালিক নাম দেওয়া হয়। উর্দু তাই লেখা হচ্ছে, হিন্দি তখন দেবনাগরী অক্ষরে লেখা শুরু করলো। যুক্তি কি? একসময় দেবনাগরীতে লেখা হতো, দেবনাগরীতে সংস্কৃতে লেখা হতো। ফল দাঁড়িয়েছে কি? ঊনবিংশ শতাব্দীর শেষে এবং বিংশ শতাব্দীর শুরুতে হিন্দি এবং উর্দুকে দুটো পৃথক ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। বাংলাদেশে এই ঘটনা ঘটতে পারত। যে ঘটনা ঘটেছে, বাংলার থেকে আলাদা হয়ে গেছে অহমিয়া, তার আগে বাংলার থেকে আলাদা হয়ে গেছে উড়িয়া। তো উড়িয়া, অহমিয়া এবং বাংলা প্রথমে এক ভাষায় মনে করা হতো, মনে করতো অহমিয়া এবং উড়িয়া। ঊনবিংশ শতাব্দীর শুরুতে রাজেন্দ্রলাল মিত্রপতি বড় পণ্ডিত, যিনি এশিয়াটিক সোসাইটির একজন বড় হর্তাকর্তা বিধাতা ছিলেন, হরপ্রসাদ শাস্ত্রী, রবীন্দ্রনাথ সকলের গুরু রাজেন্দ্রলাল মিত্র, যিনি বিবিধার্থ সংগ্রহ মাসিক পত্রিকা দিতে পত্রিকা বের করতেন, আধুনিক বাংলা ভাষার নির্মাতাদের একজন বলা যায় পণ্ডিত। তিনি মনে করতেন উড়িয়া ভাষা তো বাংলা ভাষার একটি উপভাষা, অথবা খোদ রবীন্দ্রনাথ ঠাকুর মনে করতেন অহমিয়া ভাষা তো বাংলা ভাষার একটি উপভাষা। সেইটা এখন তারা মেনে নিয়েছেন। আমি যে এই ঘটনা পশ্চিমবঙ্গ পূর্ববঙ্গের ভাষায় হতে পারত। আমরা এখনো নিজেদের ধন্যবাদ দিই, ভাগ্যকে আমরা এখন স্বাগত করি যে না, আমাদের ভাষা ভাগ হয়নি। পুরনো বাংলায় কি বলতে জানেন? আরবি ফার্সি থেকে ধার করে বলতে যে ফার্সি থেকে ধার করেছে, মিল মিশ আছে আর বিপদটাকে কি, তার মধ্যে বিচ্ছেদ আছে। ভাষার মধ্যে মিলমিশ দরকার, ভাষার মধ্যে বিচ্ছেদ দরকার নয়। এই কথাটা আমি বলতে চেয়েছিলাম। নজরুল ইসলাম বলেছিলেন সেটা বাংলা ভাষায় উর্দু, ফার্সি, আরবি, তুর্কি জাতীয় শব্দ এসেছে ইতিহাসের মধ্যে উদ্ধৃতি দিয়ে বলছেন স্বাভাবিক প্রক্রিয়ায়, ইতিহাসের স্বাভাবিক প্রক্রিয়ায়। সেটাকে জোর করে আনা যেমন ঠিক নয়, জোর করে তাড়ানো ঠিক নয়। কিন্তু সৃষ্টিশীল লেখক অনেক সময় এক একটি শব্দ নিজের রচনা রীতিতে নতুন ব্যাগ সঞ্চারের জন্য আমদানি করতেই পারেন। বাংলা ভাষার কত তুর্কি শব্দ আছে আমরা এখনো জানি না। যেমন আমরা যে সমস্ত শব্দ ব্যবহার করি বাংলায়, টুপি, এটা যে তুর্কি শব্দ অনেকে আমরা খেয়াল করি না। সেই জন্য নজরুল ইসলাম ভাষার ক্ষেত্রে যে নবায়ন করেছেন, আগে বাংলা ভাষায়
আরবি ফার্সি উদ্ভূত শব্দ লোকে মনে করত আইন আদালত এবং ধর্মীয় উপাসনা এর মধ্যে সীমিত থাকবে। নজরুল দেখালেন না, আমাদের দৈনন্দিন শব্দ ফার্সি থেকে, যেমন ধরেন চশমা, চশমা যে ফার্সি থেকে এসছে এটা তো কল্পনা করা যায় না। এটা তো ধর্মের সাথেও যুক্ত নয়, আদালতের সাথেও যুক্ত নয়, এটা লেখাপড়ার সাথে যুক্ত বা দৃষ্টির সাথেই যুক্ত। তো যা হোক, এইটা বাংলা ভাষার যারা বড় লেখক তারা কেউ অস্বীকার করেন না। রবীন্দ্রনাথ ঠাকুরের অস্বীকার করার কথা নয়, কিন্তু একটা সাম্প্রদায়িক রাজনীতির মধ্যে, আবর্তের মধ্যে এটা বলতেও আমাদের লজ্জা লাগে। রবীন্দ্রনাথ ঠাকুরের মতো যে লোক মানবতাবাদী, উদার এবং এমনকি তথাকথিত সংকীর্ণ জাতীয়তাবাদ বিরোধী বলে যিনি সারা পৃথিবীতে বর্ধিত, তিনি বাংলাদেশের যখন হিন্দু মুসলমান বিরোধ দেখা দিল, যে তলে তলে আছে সেই কালের মাপে বলছি, জমিদার শ্রেণী এবং উচ্চবিত্ত চাকুরিজীবী শ্রেণীর সাথে বাংলাদেশের প্রজাদের, যাদের বেশিরভাগই মুসলমান, বিরোধ, সেখানে নজরুল ইসলাম যে পজিশন নিয়েছিলেন সেটা কৃষক প্রজার পক্ষ নিয়েছিলেন। তিনি তার অনেকগুলো সংগঠনের নাম, নজরুল ইসলাম রাজনীতি করতেন সাংবাদিক আকারে, সেখানে নাম ছিল কৃষক প্রজা। তার পত্রিকার নাম লাঙ্গল, গণবাণী, ধূমকেতু, এসব পত্রিকা তিনি করেছেন। আর রবীন্দ্রনাথ সেই সময় প্রকৃত প্রস্তাবে জমিদার শ্রেণীর পক্ষ নিয়েছিলেন। তিনি বলেছিলেন কি, কৃষকদেরকে জমির মালিকানা দেওয়া ঠিক নয়, তাহলে তারা জমি বিক্রি করে ফেলবে। তার মধ্যে আপাত দৃষ্টিতে একটা কৃষক প্রজার প্রতি প্রেম প্রকাশ পায়। তিনি তাদেরকে জমি চাষের অধিকার দেওয়া গেলেও জমি বিক্রয় বা দান করার বা হস্তান্তর করার অধিকার দেওয়া যাবে না। সেটা কবেকার কথা? এই যে বক্তৃতাটা তিনি দিলেন 1927 সনের 20 ডিসেম্বর, তার 1 বছর আগে তিনি 1926 সনে প্রমথ চৌধুরীর বই রায়তের কথার ভূমিকায়, সে তো ছোটখাটো ভূমিকা না, প্রায় 20 পৃষ্ঠা এই ভূমিকা, এটা রবীন্দ্রনাথ লিখেছিলেন। আমাদের দেশে একটা রোগ হয়েছে যে কি, বড় বড় মনীষীদের কোনো আলোচনা করা যাবে না। এই যে ভক্তিবাদ, এটা বাংলাদেশের চিন্তার জন্য বিপজ্জনক। সেই জন্য আমি শুধু ভাষার আলোচনা হিসেবে করি নাই, আমি এটা বাংলাদেশের সমাজের একটা গভীর রোগের, কি বলতে পারেন, আলামত বা লক্ষণ আকারে দেখেছি।